ভারতে কিন্তু বেশ অনুপ্রবেশ ঘটেছে বলা হচ্ছে, বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে ঢুকেছে। ভারত সরকার এগুলো নিয়ে খুবই কনসার্ন। দেখেন, এই ৫ তারিখের পর থেকে ভারতের উপরে যে আক্রমণটা বাংলাদেশের পক্ষ থেকে এসেছে, এটা ভারতবাসীর কাছে আসলে খুবই বিস্ময়কর একটা ব্যাপার ছিল। যে এই রাষ্ট্রটা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার প্রধান ভূমিকার মধ্যে ছিল, যারা না হলে, যে এই ভারত না থাকলে বাংলাদেশ এতদিন এত সহজে স্বাধীনতা পেত না। তার রাস্তাটা অনেক বন্ধুর হতো, আরো হতাহত হতো। ৩০ লক্ষের জায়গাতে সেটা আপনার কোটিখানিকে গিয়ে পড়তো। কোটি কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে, সেখানে তারা চিকিৎসা পেয়েছে। সেই রাষ্ট্রটির বিরুদ্ধে যখন এই বাংলাদেশের কতিপয় বেঈমান নিমক হারামের আপনি যখন বক্তব্য শোনেন, আপনাকে বিস্ময়ভীত হয়ে যেতে হয়। আপনার তখন মাথায় প্রশ্ন আসে যে এরা কি পাকিস্তানি রয়ে গেল শেষ পর্যন্ত? তো এরকম একটা অবস্থা যখন বিরাজ করছে, তখন আপনাদের এখানে অনুপ্রবেশ বা ভারতকে অস্থিতিশীল করবার যে চেষ্টাটা, সেইটাকে আসলে সেটা অনুমেয় এবং সেটা আমার কাছে বিস্ময়কর না। ২ নাম্বার, আপনি যে কথাটা মূল আলোচনাটা আপনি উঠিয়েছেন, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর ইমেজ এবং মাননীয় প্রধানমন্ত্রী কবে ফেরত যাবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর ইমেজ নিয়ে আপনাকে একটু আমি বলি। আমরা কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একদল শিক্ষার্থী, যারা আপনার লাল বদর ছিল, যারা এই ডানপন্থী লাল বদর ছিল, জানেন তো লাল বদর জিনিসটা কি, সেটা একটু আপনাকে বলে দিতে হবে। মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনী নামে রাজাকার গোষ্ঠীরা, অর্থাৎ এই যুদ্ধপরাধীর একটা বাহিনী বানিয়েছিল আল বদর। এরকম আরো বানিয়েছে আল শামস, আল বদর রাজাকার। তার মধ্যে আল বদর একটি বাহিনী আছে, যাদের কাজ ছিল রাস্তায় রাস্তায় মানুষকে খুন করা। বাঙালি দেখলে, হিন্দু দেখলে, আওয়ামী লীগ দেখলে তাদেরকে খুন করে ফেলতো। এই আল বদর এদেরই সন্তানরা প্রোফাইল পিকচার লাল করেছে বলে ৫ তারিখের পর থেকে এদেরকে আমরা লাল বদর বলি। বুঝতে পারছেন, বাংলাদেশে এখন এই লাল বদলের দৌরাত্ম্য চলছে। তো প্রাক্তন লাল বদর এখন তারা মোটামুটি হুঁশে ফিরেছে, তাদের জ্ঞান ফিরেছে। এরকম কিছু শিক্ষার্থী প্রকাশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাফ চেয়েছে। তারা বলেছে যে আপা বা নেত্রী, আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, আমরা বুঝতে পারিনি এটি আসলে জামাত শিবিরের আন্দোলন ছিল, আমরা বুঝতে পারিনি এটা মৌলবাদীদের আন্দোলন ছিল। এই দেশকে একটি ভয়ঙ্কর রকমের মৌলবাদ রাষ্ট্র, এই দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য যে পরিকল্পনা ছিল, আমরা বুঝতে না পেরে আপনার বিপক্ষে আমরা স্লোগান দিয়েছি, আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি। এটা আপনি যদি মনে করেন যে আমার মুখের কথা, এটা মাননীয় বাংলাদেশ আওয়ামী লীগের পেজের ভেতরে পরিষ্কার করে আছে, তারা কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইছে, কান্নাকাটি করছে। বাংলাদেশের রাস্তায় রাস্তায় মানুষ এখন বলছে, এই কদিন আগে আপনার মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা হলো, নিশ্চয়ই আপনি শুনেছেন সে কথা। সেই মাইলস্টোনের দুর্ঘটনা ২ ঘন্টা থেকে ৩ ঘন্টার মধ্যে আপনার শিক্ষার্থীরা ভাষণ দেওয়া, স্লোগান দেওয়া শুরু করেছে যে শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ আসবে। হ্যাঁ, শেখ হাসিনা আবার চাই, শেখ হাসিনা আবার চাই, শেখ হাসিনা, এইভাবে। তো এই আবার চাই শেখ হাসিনা, আবার শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হারবে, ভাবতে পারেন? আপনি যদি ইতিহাসের যতগুলো এই ধরনের ঘটনা আপনি দেখেছেন, আপনি ইরানে যদি রেজা শাহ পাহলভিকে দেখেন, আপনি যদি আপনার লিবিয়াতে গাদ্দাফিকে দেখেন, কিংবা আপনি মধ্যপ্রাচ্যের যে আরব স্প্রিং গুলো হয়েছে, যেসব আপনার যাদের বিরুদ্ধে আন্দোলনগুলো হয়েছে, সেই সব জায়গাগুলো তো আসলে স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণ ছিল। বাংলাদেশের আন্দোলনটার ভিতরে কিন্তু ছিল মৌলবাদের অংশগ্রহণ। সাধারণ মানুষরা পরবর্তী সময় যখন বুঝতে পেরেছে তাদের আসলে কিছুই করার ছিল না, তো সাধারণ মানুষ এখন মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর জন্য এই ১ বছরের মাথাতে ডাক দিয়েছে। কিছুই না, আপনি খালি ইউটিউবে এখনই লিখে সার্চ দেন আপনার মাইলস্টোন দুর্ঘটনা শেখ হাসিনা, এটা লিখে সার্চ দিলে দেখবেন যে সাধারণ মানুষজন কিভাবে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত চাইছে। এটা আরো মানুষ চাইবে, আরো মানুষ চাওয়া শুরু করেছে, আরো মানুষ বলা শুরু করেছে। আপনি জানেন যে ৫ই আগস্টের ১ মাস পর থেকে মানুষ বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম, আমাদের আগের রেজিমই ভালো ছিল। ভারতকে নিয়ে কত রকমের বিদ্বেষ ছড়িয়েছে, যে ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি। আমি জানি না আপনি জানেন কিনা, যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সবসময় বলা হতো যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ নাকি ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেবে। এই প্রপাগান্ডাটা ছড়ানো হতো। একটা বিষয়ে আসবো, যে দীর্ঘ সময় প্রায় ১টা বছর হতে গেল, সেই 1টা বছরে
হাসিনা রয়েছেন, মনে করা হচ্ছে যে দিল্লিতে তিনি রয়েছেন, এবং এখান থেকে বাংলাদেশে যে সময়ে দাঁড়িয়ে ভারত বিদ্বেষী নানা মন্তব্য শোনা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে হাসিনা রয়েছেন ভারতেই, এই গোটা বিষয়টা কি কোথাও গিয়ে হাসিনার বিপক্ষে চলে যেতে পারে? আমি জানি না আপনি দেখেন, প্রথম ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি বরাবরই আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক, আপনি জানেন সেটাই, এবং এই দলের পক্ষে নানাবিধ ক্যাম্পেইনের সাথে আমি জড়িত, কাজ করছি, বলছি। আমি আমার দলকে, পার্টিকে বা আমাদের তৃণমূল কর্মীদেরকে সবসময় একটা কথা বলার চেষ্টা করেছি, যে এই যে আমাদেরকে ভারতপন্থী করে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা পলিটিক্সের অংশ। আপনার যারা এই ভারত বিদ্বেষী মনোভাব মুক্তিযুদ্ধের পর থেকে এই গত 54 বছরে এটা আমাদের কাঁধে চাপিয়ে দিয়েছে, আজকে প্রমাণিত হয়েছে যে এরাই ছিল হচ্ছে মূল সুবিধাভোগী। যে ভারতের কাছে 5 বিঘা জমি না পেয়ে মাওলানা ভাসানী কিভাবে আপনার তখন ইন্দিরা গান্ধীর সমালোচনা শুরু করেছিলেন, এগুলোর অনেক ইতিহাস আছে, আমি সেগুলোতে যাব না। আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি যেটা বলতে চাইছেন যে ভারতেই মাননীয় প্রধানমন্ত্রী আছে, এতে করে আরো কি স্পষ্ট হয় কিনা তিনি ভারতপন্থী বা ভারতের ব্যাপারে। দেখেন, ভারতে শুধু না, বাংলাদেশে আমি মানে আন্তরাষ্ট্রীয় প্রেশারের কথা যদি বলতে যাই, তাহলে বাংলাদেশে সবচাইতে যেই প্রভাবটা কাজ করে বাংলাদেশের রাজনীতিতে সেটা হচ্ছে আমেরিকান প্রভাব। আমাদের ইলেকশন হবে, আমেরিকা থেকে লোকজন এসে কথা বলছে। আমাদের ইলেকশনে আপনার কিভাবে ইলেকশনটা হবে, ইউনাইটেড নেশনস থেকে, ইংল্যান্ড থেকে লোকজন এসে কথা বলছে, ইউরোপিয়ান ইউনিয়নের লোকেরা কথা বলছে, আমেরিকান লোকেরা তদবির করছে। তারপরে হচ্ছে যে মানে সোজা কথা হচ্ছে যে একটা আমেরিকান আধিপত্য বাংলাদেশে একেবারে স্পষ্ট। তো কই, বাংলাদেশকে তো কখনো বলা হয় না যে আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছি। তাদের সাথে আমাদের যেই রেডিমেড পণ্য যেটা হচ্ছে আরএনজি ইন্ডাস্ট্রি, এখানে 80% পণ্যই বা ব্যবসা বাণিজ্য অন্যান্য ব্যাপারে আপনি যদি বলেন বা রপ্তানির ক্ষেত্রে বলেন, সেগুলো হচ্ছে সব আমেরিকার সাথে। কই, আমাদেরকে তো অন্যান্য দলগুলোকে তো বলে না যে আমেরিকার কাছে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে বিএনপির সাথে পাকিস্তানের সম্পর্ক, কই। তারপরে জামাতে ইসলাম সারাক্ষণ পাকিস্তানের পা ধরে বসে থাকে, জামাতে ইসলামী, যে পাকিস্তান যা নির্দেশ দিবে সেই অনুযায়ী কাজ করবে। কই, তাদেরকে তো ওইভাবে প্রবলভাবে বলা হয় না। সুতরাং এইটা হচ্ছে একটা পলিটিক্যাল রেটরিক, আমাদেরকে এক ধরনের বিদ্ধ করবার জন্য। আমি বরঞ্চ সবাইকে বলি গর্ব করে বলার জন্য, খুবই গর্ব করে বলার জন্য, যে ভারত আমার বন্ধু রাষ্ট্র, ভারত আমার সবচাইতে কাছের আমার মানুষ, ভারত আমার দুঃখে সুখে প্রত্যেকটা মুহূর্তে ভারত আমার সাথে ছিল। এই কথাটা যখন আপনি গর্ব ভরে আপনি নিজের মুঠি শক্ত করে বলতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে শত্রুদেরকে আপনি পরাস্ত করতে পারবেন। যখনই আপনার কাছে মনে হবে যে ভারতপন্থী বলাটা একটা অন্যায়, এটাকে লুকাতে হবে, আপনাকে এখন কিছুর পেছন দিয়ে লুকাতে হবে যে ভারতপন্থী বলেছে, তাড়াতাড়ি করে ডিফেন্ড করে, না 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 আমি ভারতপন্থী না। আমি খুবই গর্ব করে বলতে চাই যে আমি খুবই ভারতপন্থী, আমি ব্যক্তিগতভাবে।